অনেক দিন আগে দিকশূন্যপুর গ্রামে এক গরিব বামুন থাকত। কষ্টে দুঃখে তার দিন কাটত। সেই বামুনের ছিল এক দজ্জাল বউ। কথায় কথায় হাত পা চলত তার। রেগে গেলে থরথর করত, আর লাথি চড় কিল ঘুষি বেপরোয়ার মতো চালিয়ে যেত। এই নিয়ে বামুনের দুশ্চিন্তার অন্ত ছিল না, মনেও শান্তি ছিল না। তুমি বাপু এক কাজ করো, ওই বউটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে আবার একটা বিয়ে করো। মন্দ কথা বলতো না লোকে। বামুনের বয়সও বেশি নয়, আর লোকে বামুনির দাপট কীরকম তাও জানতো। তবু বামুন সবার কথা শুনে আর একটা বিয়ের কথা কখনো ভাবতো না। বামুন ছিল সত্যিই ভালো মানুষ, অভাবের সংসার। তবু কষ্ট দুঃখ করে যেটুকু জোগাড় যন্ত্র করে আনতো, বামুনি তাও যত্ন করে রাখতো না। দুজন লোকে খাবে, কিন্তু বামুনি চারজনের চাল নিয়ে বসে থাকতো। সেদিন বামুন খাওয়ার সময়, হ্যাঁ গো, এত ভাত নষ্ট করলে তুমি? ভিখিরি বামন ভিক্ষে দুঃখ করে চাল নিয়ে আসে, তার আবার দরদ। বলি, এ তো তোমার চাষের ধান চাল নয়, তবে এত মায়া কেন? দুমুঠো বেশি হয়েছে তো কি হয়েছে? তোমার বাপ চোদ্দ পুরুষ খেতে না পারে, কুকুরে খাবে। ঢং দেখে আর বাঁচি না। আর একদিন বামুন শখ করে চেয়ে চিনতে একটু মাছ এনেছে। তা বামুনি তখন পাড়াপড়শির সঙ্গে জিভের ঝাল মিটিয়ে ঝগড়া করে এসে সেই মাছে এমন ঝাল দিয়েছে যে তাতে নুনই দেয়নি। হ্যাঁ গো, তুমি তো নুনই দাওনি মাছের ঝালে। মরণ, নুন দিতে ভুলে গেছি তো কি হবে? মাছ না খেয়ে আমার মাথা খাও তাহলে। বামুন আর কিছু না বলে চুপ করে না খেয়েই উঠে যায়। ঢং দেখে আর বাঁচি না। পরে একদিন বামুন একটু পুঁই শাক জোগাড় করে এনেছে, চচ্চড়ি খাবে বলে। বামুনি করেছে কি, এত নুন দিয়েছে যে বামুন মুখে দিই থু থু করে ফেলে দেয়। ও মা গো, আমার রান্না বুঝি এতই খারাপ? আমি বুঝি রাঁধতে পারি নে? তাই এত যদি ভালো খাবার মুখ, তো যাও না কোথাও গিয়ে রাজকন্যা বিয়ে করো, অনেক ভালো রান্না খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাব আমি। যেদিকে দু চোখ যাই চলে যাব। তোমার মতো দজ্জাল বইয়ের মুখ ঝামটা খাওয়ার থেকে বনে বনে ঘুরে ফলমূল খেয়ে গাছের পাতা চেবিয়ে দিন কাটানো অনেক ভালো। তারপর বামুন রেগে ঘর থেকে বেরিয়ে গেল। ঢং দেখে আর বাঁচি না। বামুনি রেগে একটা ঝাঁটা হাতে নিয়ে উঠোন পর্যন্ত এসে বেশটি করে ঘা কতক বামুনের পিঠে বসিয়ে দিল। ঢং দেখে আর বাঁচি না। দূর হও, তোমার মতো হতচ্ছাড়া স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। গ্রামের লোকেরা যারা একটু দূরে দাঁড়িয়ে ভয়ে ভয়ে এইসব কীর্তিকলাপ দেখছিল, বামুনির চোখ পড়ল এবার তাদের দিকে। তবে রে উন্মুখরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখা হচ্ছে। আজ তোদের একদিন কি আমার একদিন কি, ঝেটিয়ে পিস ছাড়বো সব। ঝাঁটা হাতে তাদের পিছু পিছু ছুটতে লাগলো। তাড়া করতে করতে একেবারে গ্রামের শেষ প্রান্তে বনের ধারে এসে পৌঁছালো। সেখানে গিয়ে দেখে বামুন একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আর দড়িতে ফাঁস তৈরি করছে। ঢং দেখে আর বাঁচি না। বলি, হচ্ছেটা কি? গলায় দড়ি দিয়ে মরা হচ্ছে বুঝি? তুমি এখানে কি করতে এসেছো? তোমার মতো বইয়ের মুখ দর্শন করতে চাই না আমি। এবার আমি মরে বাঁচব। তোমার সামনেই গলায় দড়ি দেবো আমি। এত সস্তা নাকি? তুমি গলায় দড়ি দিলে আমিও দেব। তুমি মরে ভূত হলে আমিও পেতনি হব। মরেও কি তুমি শান্তি পাবে ভেবেছ? আমি তখনও জ্বালাবো তোমাকে। যদি আমি জমের বাড়ি যাই? আমিও যাব। জমের মুখে এই ঝাঁটার বাড়ি মেরে আসবো এক ঘা। তাই নাকি? তাহলে এখন আমি মরবো না, এই গাছের ডালে উঠে বসে থাকি।
তুমি যতক্ষণ না বিদেয় হবে ততক্ষণে আমি কিচ্ছু করব না। আমিও তবে বসলুম। তুমি মরলে আমিও মরব, তুমি যেদিকে যাবে আমিও সেদিকে যাব। এই বলে একটা গাছের নিচে গ্যাঁট হয়ে বসতে গেল বামুনি। যেই না বসতে যাবে অমনি একটা গর্তের মধ্যে টিপ করে পড়ে গেল সে। বামুন গাছে বসে সবই দেখল, কিন্তু বামুনিকে তুলতে গেল না। বেশ হয়েছে, থাক, এবার দজ্জাল বউটা এবার একটু জব্দ হবে। এখন থাক কিছুক্ষণ ওর ভেতরে, তারপর দেখা যাবে। এইভাবে অনেকক্ষণ কেটে গেলেও বামুনি যখন উঠল না, তখন বামুনের ভয় হলো খুব। এই মরেছে, মরে গেল নাকি? যাই হোক, দেখি ওকে উদ্ধার করে এবারে মতো রাগ ভুলে বাড়ি নিয়ে যাব। গাছ থেকে নেমে সেই গর্তের ধারে এলো। বামুনি, ও বামুনি! কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বামুন তখন গলায় দেওয়া দড়িটা গর্তের ভিতর ফেলে দোলাতে লাগলো। কই গো বামুনি, তুমি উঠে এসো, যা হবার তা হয়ে গেছে। না হলে আমার উপর রাগ করে সারা রাত এর ভিতরে থাকলে তুমি কিন্তু মরে যাবে। কিন্তু না, এতেও বামুনি উঠে এলো না। বেশ খানিকক্ষণ বাদে দড়িতে হঠাৎ টান পড়ল। বামুন শক্ত করে ধরল দড়িটা, যাতে উঠতে গিয়ে বামুনি পড়ে না যায়। কিন্তু কি আশ্চর্য, খানিক বাদেই দড়ি ধরে শ্রুত করে উঠে এলো তেল চুকচুকে একটা ভূত। কি বিচ্ছিরি তাকে দেখতে! তুই কে রে? বলছি ভাই, বলছি, সব বলছি, একটু হাঁপ নিতে দাও। ওহ, কি উপকার যে করলে আমার! আমি আবার তোর কি উপকার করলাম? তুমি আমার দারুণ উপকার করেছো। আমি অনেক দেশ বিদেশ ঘুরে এই বনে বেড়াতে এসে হঠাৎ করে গোবরে পা পিছলে এই গর্তের মধ্যে পড়ে যাই। অনেক চেষ্টা করেও ওপরে ওঠার হাল ছেড়ে দিয়ে এর ভেতরে বসে মাটি খেয়ে দিব্যি বাস করছিলাম। এমন সময় কোত্থেকে এক দজ্জাল মেয়ে মানুষ আমার ঘাড়ের ওপর এই মাত্র এসে পড়ল। তা আমি তাকে যেই না বলেছি, বাবা গো, মরে গেলুম। কি আক্কেল গো তোমার? একটু দেখে শুনে পড়তে পারো না? আমি কিভাবে পড়বো না পড়বো সে আমি বুঝবো, কিন্তু তুই মুখ পোড়া এর ভিতরে ঢুকে বসেছিলি কেন? বেরো বলছি, বেরো। বাড়ে, আমার কি দোষ? আমি তো এর ভেতরেই থাকি। ঢং দেখে আর পাচ্ছি না, তবে রে বেটা মামদো ভূতের বাচ্চা, থকাচ্ছি তোর দাঁড়া। তারপর সে কি মারটায় না মারলো আমাকে। পালাবার পথ পাচ্ছিলাম না, সেই সময়ই তুমি এই দড়িটা নামিয়ে দিলে। সেই জন্যই বলছি, তোমার উপকারের ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না। কিন্তু তুমি এই সময়ে এই গর্তের কাছে কি করে এসে পড়লে ভায়া? তুমি যে দজ্জাল মেয়ে মানুষের পাল্লায় পড়েছিলে সে আর কেউ নয়, আমারই বউ। বলো কি ভাই? তাহলে তোমার তো দুর্দশা শেষ নেই। ওই মেয়ে মানুষ একবার আমার ঘাড়ে পড়ে আমার বাপের নাম পাল্টে দিয়েছে, আর ও কিনা সারা জীবনের জন্য তোমার ঘাড়ে চেপে আছে। তাই তো আছে, ওর দাপটে বনে এসেও রেহাই নেই আমার। না না, তুমি বলো না। আমি হলাম হামদো ভূতের বাচ্চা, তোমার বউ আমাকে মামদো ভূতের বাচ্চা বলল। বাপের নাম পাল্টালে কান্না দুঃখ হয়। যাকগে, তুমি কিছু মনে করো না। আমার বউয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা যাকগে, এই উপকারের বিনিময়ে আমি তোমার কি করতে পারি বলো? বামুন তখন সেই ভূতটাকে তার দুঃখের সব কথা খুলে বলল। তোমাকে তো আমি সব কথাই বলেছি, আমি বড় গরিব,
তুমি যদি আমাকে কোনো অর্থ সাহায্য করতে পারো তো খুব ভালো হয়। দেখো ভাই, আমি হচ্ছি ভূত। আমার কাজই হচ্ছে কেউ আলো জেলে রাস্তা দিয়ে গেলে তার আলো নিভিয়ে দেওয়া, কেউ রাত্রিবেলা পুকুরে মাছ ধরতে গেলে তার পিছু পিছু গিয়ে এই মাছ দে না, এই মাছ দে না করে ঘুরে বেড়ানো। এই সব কাজে আমি কোথায় অর্থ পাবো? তবে কি না একটা বুদ্ধি খাটিয়ে তোমাকে আমি বেশ কিছু অর্থ পাওয়ার রাস্তা বলে দিতে পারি। কিভাবে? আমি এখনই পাশের রাজ্যে গিয়ে সেখানকার রাজকন্যাকে ধরছি। এমন ধরা ধরবো যে স্বয়ং ভগবান এলেও ছাড়বো না তাকে, শুধু তুমি গেলেই ছেড়ে দেব। আর তাতেই রাজামশাই খুশি হয়ে অনেক অনেক সোনাদানা, অনেক অর্থ তোমাকে দিয়ে দেবেন। এমনকি রাজকন্যার সাথে বিয়েও দিতে পারে তোমার। এই যে এই কাঠের টুকরোটা রাজকন্যার নাকের কাছে ধরলেই আমি বুঝতে পারবো তুমি, আর সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেব। তারপর ভূতটা মনের আনন্দে নাচতে নাচতে চলে গেল। ভূত তো গেল, বামন তবুও সেই দড়ি ঝুলিয়ে অনেক ডাকাডাকি করলো বামুনিকে। কই গো বামুনি, তুমি উঠে এসো, যা হবার তা হয়ে গেছে। না হলে আমার উপর রাগ করে সারা রাত এর ভিতরে থাকলে তুমি কিন্তু মরে যাবে। তারপরও কোনো সাড়া শব্দ না পেয়ে দড়িটা একটা গাছের ডালে বেঁধে রেখে চলে গেল। যাই হোক, বামুন নিশ্চিন্ত হয়ে সেই বন পার হয়ে পাশের রাজ্যে গিয়ে ঢুকল। ভূত কথা রেখেছে, সে ঠিক ধরেছে রাজ্যের রাজকন্যাকে। রাজার নির্দেশে রাজ্যময় ঢেড়া পড়ল। শুনো শুনো শুনো, যে রাজকন্যাকে এই ঘ্যাঁটা ভূতের খপ্পর থেকে বাঁচাতে পারবে, রাজা তাকে প্রচুর অর্থ সম্পত্তি দান করবেন। আর সে যদি উপযুক্ত হয় তাহলে তার সঙ্গে রাজকন্যার বিয়েও দিবে। বামন ঘোষণা শুনেই রাজার কাছে হাজির হলো। মহারাজের অনুমতি পেলে আমি রাজকন্যার ভূত ছাড়িয়ে দিতে পারি। রাজামশাই সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে বামুন রাজকন্যার ঘরে ঢুকে সবাইকে তাক লাগাবার জন্য অকারণে বিড়বিড় করে কতকগুলো আজে বাজে মন্ত্র পড়ল। তারপর কাঠখানা রাজকন্যার নাকের কাছে ধরলেন। ধরা মাত্রই ভূত পালিয়ে গেল। রাজকন্যাও সুস্থ হয়ে উঠে বসল। রাজামশাই তো খুব খুশি। বামুনের একে অল্প বয়স, তার উপর দেখতেও সুন্দর। তাই এক শুভ দিনে বামুনের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন, আর অর্ধেক রাজত্বও লিখে দিলেন তাকে। মহারাজ, আমি রাজকন্যা পেয়েছি, তাতেই খুশি। রাজত্ব আপনিই চালান। যদি কখনো আমার অর্থের প্রয়োজন হয় তখন আমি প্রয়োজন মতো কিছু আপনার থেকে চেয়ে নেব। নির্লোভ বামুনের এই সরল মনের পরিচয় পেয়ে রাজা তো খুব খুশি। তাই রাজপ্রাসাদে বামুনের জামাই আদর চরমে উঠল। এদিকে পরে দড়ি ধরে উপরে উঠে বামুনকে না পেয়ে একাই দিন কাটাতে লাগলো বামুনি। বামুনের জন্য তার কোনো দুঃখ নেই, চিন্তা ভাবনাও নেই। বামুন লোকের মুখে গোপনে খবর নিয়ে মাসে মাসে রাজার কাছ থেকে অর্থ চেয়ে পাঠিয়ে দিত তার কাছে। বামুনিও টাকা পেয়ে খুব খুশি হতো। টাকা কে দিচ্ছে, কোথা থেকে আসছে তা জানারও চেষ্টা করতো না, শুধু হাত পেতে টাকা নিত আর পড়শিদের সঙ্গে ঝগড়া করত। একদিন হঠাৎ অসুখ করে বামুনি মারাও গেল, আপদও চুকে গেল। এদিকে রাজপ্রাসাদে বামুনের জামাই আদরের সুখেই দিন কাটে। জামাই বাবাজি, তোমাকে আমার একটা উপকার যে করে দিতেই হবে। কি উপকার বলুন? পাশের রাজ্যে আমার এক বন্ধু রাজা থাকেন।
আমার মতো তার এক কন্যা আছে, তাকে দারুণ এক ভূতে ধরেছে, কেউ ছাড়াতে পারছে না। তুমি যদি কোনো রকমে তোমার জাদু মন্ত্রে ওই ভূতটাকে ছাড়াতে পারো, তাহলে কিন্তু আমার খুব মান বাড়বে। সর্বনাশ, এ আবার কি ফ্যাসাদ! এ কোন ভূত, কি রকম ভূত কে জানে? মন্ত্রতন্ত্র তো কিছুই জানি না, এবার কি হবে? বেশ, গিয়ে একটু চেষ্টা করে দেখি। চেষ্টা নয়, যেভাবেই হোক ছাড়াতেই হবে, না হলে মান থাকবে না আমার। বেশ, চলুন তাহলে। এই বলে কাঠটা পকেটে নিয়ে রাজার পালকিতে চেপে পাশের রাজ্যে গিয়ে হাজির হলো। বামন ঘরে ঢুকে গন্ধ শুকিয়ে বুঝতে পারল এটা সেই হামদভূতের বাচ্চা। সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল। তারপর রাজকন্যার নাকের কাছে কাঠটা নিয়ে গিয়ে শোকালো। কি বামুন ভাইয়া, তুমি এখানে কেন? এখানে তো তোমার আসবার কথা নয়। একবার আমি তোমাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা পাইয়ে দিয়েছি, আর দিচ্ছি না। এখন মানে মানে কেটে পড়ো দেখি। আরে ভাই, আমি রাজত্ব আর রাজকন্যার লোভে এখানে আসিনি। তুমি আমার বন্ধু বলে তোমাকে একটা কথা বলতে এসেছি। এখন শোনা না শোনা তোমার ইচ্ছা। বলো দেখি, শুনি তুমি কি বলতে এসেছো। আমার দজ্জাল বইয়ের কথা তোমার মনে আছে তো? সে কিভাবে যেন খবর পেয়েছে তোমার দয়াতে আমি অর্ধেক রাজত্ব আর রাজকন্যা পেয়েছি। তোমার জন্য তার সতীন হয়েছে শুনে এমন রেগেছে তোমার ওপর যে তোমাকে পেলে আর সে তোমাকে ছাড়বে না। সে ঝাঁটা আর জুতো নিয়ে চড়াও হয়েছিল আমার ওপর। কোনো রকমে পালিয়ে তোমাকে বাঁচানোর জন্য এখানে ছুটে এসেছি। তাই বলি ভাই, যদি তুমি ওর হাতে ঝাঁটা জুতো খেতে না চাও, তাহলে কেটে পড়ো এখনই, ও এলো বলে। বলো কি ভাই, সেই সাংঘাতিক মেয়ে মানুষটা এখানেও এসেছে? তবে তো আমায় এখনই পালাতে হচ্ছে এখান থেকে। রাজকন্যাকে ছেড়ে সেই যে পালিয়ে গেল, আর এ মুখো হলো না। বামনও ভূত তাড়িয়ে আবার তার শ্বশুরের রাজ্যে ফিরে এলো। জনপ্রিয় ভৌতিক লেখক তুর্জয় শাকিলের এবারে ঢাকা বইমেলায় দুটি নতুন বই প্রকাশিত হয়েছে, গোরস্থানের পিশাচ ও দানবের দ্বীপে। বই দুটো পাওয়া যাবে ঢাকা বইমেলার কলি প্রকাশনী 234, 235, 236 নম্বর স্টলে। বই কেনার ক্ষেত্রে কিং অফ হরর বাংলা সাবস্ক্রাইবদের জন্য রয়েছে 5% অতিরিক্ত ডিসকাউন্ট। এছাড়া কলকাতায় সূর্য সেন স্ট্রিট কলেজ স্কোয়ারের 17 নম্বর স্টলে বই বাংলায় পাওয়া যাবে লেখকের সবগুলো ভৌতিক বই। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।